চলুন এই তৃতীয় টেকনিক্যাল ব্লকটি শুরু করি এই ভুল ধারণা কাটিয়ে যে জীববৈজ্ঞানিক ঝুঁকি শুধুমাত্র ব্যাকটেরিয়ার মধ্যেই সীমাবদ্ধ। একজন সিনিয়র টেকনোলজিস্ট হিসেবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই দুটি অত্যন্ত ছলনাময় বিপদের দিকে: ছাঁচ এবং ভাইরাস। ছাঁচ, যা হল খাদ্যে জন্মানো অতি ক্ষুদ্র ছত্রাক, এগুলো শুধু পুরনো খাবারের সাধারণ চিহ্ন নয়, যেটা ছুরি দিয়ে কেটে ফেলে দিলেই হবে। যখন এগুলো ১৫ থেকে ৩০ ডিগ্রির মধ্যে তাপ ও আর্দ্রতার উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠে, তখন কিছু ছত্রাক প্রজাতি সত্যিকারের বায়োকেমিক্যাল ল্যাবরেটরিতে পরিণত হয়, যা আফলাটক্সিন বা ওক্রাটক্সিনের মতো মাইকোটক্সিন উৎপাদনে সক্ষম। এই অণুগুলো বিষাক্ত, শক্তিশালী লিভার ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে শ্রেণীবদ্ধ, কিন্তু সবচেয়ে বড় কথা, এগুলো অদৃশ্য, গন্ধহীন এবং তাপ সহনশীল। এর মানে রান্না করলেও এগুলো নিষ্ক্রিয় হয় না। এই কারণেই আইন এদের উপস্থিতিকে কঠোরভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে। হেপাটাইটিস এ বা নরোভাইরাসের মতো ভাইরাসের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে যায়। এক্ষেত্রে খাবার কোনো বৃদ্ধির মাধ্যম নয়, বরং একটি নিষ্ক্রিয় বাহক, এক ধরনের ট্যাক্সি, যা ভাইরাসকে মানবদেহে পৌঁছাতে সাহায্য করে। সবচেয়ে সংকটজনক বিষয়টি হল দ্বিখলক শামুকজাত যেমন ঝিনুক ও মাশেল, যেগুলো প্রচুর পরিমাণে পানি ছেঁকে তাদের টিস্যুতে ভাইরাসের মাত্রা জমা করতে পারে। বিনা ত্রুটিহীন ট্রেসেবিলিটি এবং শ্রেণীবদ্ধ পানির উৎসের নিশ্চয়তা ছাড়া কাঁচা সামুদ্রিক খাবার পরিবেশন করা কোনো সাধারণ ভুল নয়। এটি একটি অগ্রহণযোগ্য অপরাধমূলক ঝুঁকি, যা কোম্পানিকে দোষী মহামারীর অভিযোগের মুখোমুখি করে তোলে। তাহলে অত্যাধুনিক প্রযুক্তি ও কঠোর প্রোটোকল থাকা সত্ত্বেও কেন এখনও খাদ্যজনিত রোগ ঘটে চলেছে? চলুন স্বাস্থ্য কর্তৃপক্ষের অফিসিয়াল পরিসংখ্যান বিশ্লেষণ করি। ৮০% প্রাদুর্ভাব কোনো প্রযুক্তিগত দুর্ঘটনা থেকে নয়, বরং মানবিক ও প্রক্রিয়াগত ভুল থেকে ঘটে। পরিসংখ্যান অনুযায়ী প্রধান ধাতক হল খাবার যথাযথভাবে ঠান্ডা না করা, যেমন বড় পরিমাণে সস, গ্রেভি বা রান্না করা খাবার ধীরে ধীরে ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিলে পণ্যের ভেতরের অংশ ঘণ্টার পর ঘণ্টা তথাকথিত তাপমাত্রার বিপজ্জনক অঞ্চলে থেকে যায়, ফলে ব্যাসিলাস সেরেসের মতো ব্যাকটেরিয়া স্পোরগুলো টক্সিন উৎপাদনের জন্য আদর্শ সময় পেয়ে যায়। দ্বিতীয় স্থানে রয়েছে অসম্পূর্ণ রান্না ও পুনরায় গরম করা। রান্নাঘরে শুধু রম বা অনুভূতির ওপর নির্ভর করা একেবারেই অপেশাদারদের ভুল। শুধুমাত্র খাবারের ভেতরের অংশে নিশ্চিতভাবে ৭৫ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোই তাপজনিত জীবাণুমুক্তি নিশ্চিত করে। এর সঙ্গে যোগ হয় ইতিমধ্যে দূষিত কাঁচামাল ব্যবহার, যা প্রায় খরচ বাঁচাতে অযোগ্য সরবরাহকারীর কাছ থেকে কেনা হয়। সবশেষে মানবিক দিক: ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব এবং পরিবেশের স্যানিটেশন না থাকা। একজন কর্মী যদি স্মার্টফোন ছোঁয়ার পর খাবার স্পর্শ করেন বা সার্জিক্যালভাবে হাত না ধুয়ে থাকেন, তাহলে নিরাপত্তায় যত বিনিয়োগই হোক না কেন, সবই বৃথা। নিরাপত্তা একটি নিখুঁত শৃঙ্খল। শুধু একটি কড়ি ভেঙে গেলেই পুরো ব্যবস্থা ভেঙে পড়ে। এখন আমরা আসছি সেই বিষয়ে যেটিকে আমি পেশাদার রান্নাঘরের সবচেয়ে নীরব ও প্রাণঘাতী শত্রু বলে মনে করি: ক্রস কন্টামিনেশন। এই শব্দটি বোঝায় যখন একটি কাঁচা খাবার থেকে, অর্থাৎ সম্ভবত অপরিষ্কার খাবার থেকে, অনিচ্ছাকৃতভাবে রোগ জীবাণু রান্না করা বা খাওয়ার জন্য প্রস্তুত খাবারে চলে আসে। এই শর্ট সার্কিটটি সরাসরি ঘটতে পারে, যেমন যখন কাঁচা মুরগির বুকের রস বা রক্ত ফ্রিজের নিচের তাকের ওপর রাখা সালাদ বা মিষ্টির ওপর পড়ে যায়। তবে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে পরোক্ষ দূষণের,
যেখানে বাহক হচ্ছে তুমি এবং তোমার ব্যবহৃত যন্ত্রপাতি। আমরা বলছি হাত, ছুরি, স্লাইসার এবং বিশেষ করে কাটার পৃষ্ঠের কথা। পলিথিন কাটিং বোর্ডগুলো ব্যবহারে খোঁজে গেলে তাতে ছোট ছোট দাগ তৈরি হয়, যেখানে সাধারণ স্পঞ্জ পৌঁছাতে পারে না। এই দাগগুলোর মধ্যে বায়োফিল্ম তৈরি হয়, যা আসলে ব্যাকটেরিয়ার দুর্গ এবং সাধারণ জীবাণুনাশকেও প্রতিরোধ করে। একই কাটিং বোর্ডে প্রথমে মাছ ফিলে করে তারপর সঙ্গে সঙ্গে রুটি কাটার জন্য ব্যবহার করা খুবই গুরুতর একটি ভুল। আমরা কাজের ধারা কঠোরভাবে আলাদা রাখার দাবি করি। বিভিন্ন প্রক্রিয়ার জন্য রংভেদে যন্ত্রপাতি ব্যবহার এবং গভীরভাবে জীবাণুমুক্ত করা, এগুলোই হচ্ছে অপরিহার্য কার্যকরী নীতি। আমরা কিভাবে বাস্তবে আমাদের খাবারের সুরক্ষা গড়ে তুলব? নিরাপত্তা মডেলটি গড়ে ওঠে 4টি অতিক্রম করা যায় না এমন কাঠামোগত বাধা নির্মাণের ওপর। প্রথম বাধা হল উৎস প্রতিরোধ, সরবরাহকারীদের কঠোরভাবে যাচাই করে এবং বিভিন্ন কাঁচামাল যাতে একে অপরের সংস্পর্শে না আসে তা নিশ্চিত করে দূষণকারীর প্রবেশ এড়ানো। দ্বিতীয় বাধা হল জলবায়ুজনিত প্রতিবন্ধকতা, অর্থাৎ ঠান্ডা শৃঙ্খল মেনে চলার ব্যাপারে অতিমাত্রায় সতর্ক থাকা। মনে রাখবেন, ঠান্ডা ব্যাকটেরিয়া মারে না, বরং তাদের স্থবির অবস্থায় রেখে দেয়। নির্ধারিত সীমার উপরে প্রতিটি ডিগ্রি তাপমাত্রা জৈবিক পচনকে দ্রুততর করে তোলে। তৃতীয় বাধা হল তাপীয় ধ্বংস। সম্পূর্ণভাবে খাবার রান্না করা, তারপর সঙ্গে সঙ্গে দ্রুত ঠান্ডা করার প্রক্রিয়া, যাতে 70 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে 90 মিনিটের কম সময়ে তাপমাত্রা নামিয়ে আনা যায়, ফলে ব্যাকটেরিয়া স্পোর অঙ্কুরোদ্গম রোধ হয়। চতুর্থ এবং শেষ বাধা হল পরিবেশ, যন্ত্রপাতি ও কর্মীদের গভীর পরিচ্ছন্নতা। এবং এখানে একটি কঠোর আইনি নিয়ম প্রযোজ্য। স্বনিয়ন্ত্রণ ফর্মে যা রেকর্ড ও স্বাক্ষরিত হয়নি, তা পরিদর্শন কর্তৃপক্ষের কাছে কখনোই করা হয়েছে বলে গণ্য হয় না। নথিপত্রের ট্রেসেবিলিটি আপনার যত্নশীলতার প্রতিচ্ছবি। জৈবিক বিপদ শুধু অণুজীব নিয়ে গঠিত নয়, বরং বৃহৎ জীব, কীটপতঙ্গ, যা প্রযুক্তিগতভাবে টেস্ট হিসেবে সংজ্ঞায়িত, তাদেরও অন্তর্ভুক্ত করে। পোকামাকড়, ইঁদুর এবং পাখি শুধু প্রতিষ্ঠানের জন্য বিশাল ভাবমূর্তি ক্ষতির কারণই নয়, বরং তারা গুরুতর রোগের যান্ত্রিক ও জৈবিক বাহকও। প্রথম প্রশ্ন যা একজন প্রযুক্তিবিদ করেন তা হল, এরা কিভাবে ভেতরে আসে? এই জীবগুলোর প্রবেশ প্রায় একচেটিয়াভাবে ভবনের কাঠামোগত দুর্বলতার মাধ্যমে ঘটে, যেগুলোকে আমরা অরক্ষিত খোলা অংশ বলি। আমরা বলছি জরুরি দরজার নিচের ফাঁক, ছেঁড়া জাল, উৎপাদন চক্র চলাকালীন অসাবধানতাবশত খোলা রাখা জানালা, গ্রিলবিহীন বায়ু চলাচলের নালী, অথবা ফাঁদবিহীন পয় নিষ্কাশন। একটি খাদ্য কোম্পানিকে বায়ুরোধী বাক্সের মতো করে ডিজাইন করতে হবে। কীটপতঙ্গের বিরুদ্ধে লড়াই বিষ দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় কাঠামোগত অখণ্ডতা, সিলিং, সুরক্ষা এবং কর্মপরিবেশকে বাইরের পরিবেশ থেকে আলাদা করার মাধ্যমে। যদি আমরা বাইরের পরিবেশকে ভেতরে প্রবেশ করতে দিই, তাহলে আমরা সবসময় স্বাস্থ্যগত জরুরি অবস্থার মধ্যে থাকব। শত্রুকে জানা তাকে পরাজিত করার প্রথম শর্ত। চলুন আমরা প্রধান কীটপতঙ্গের শ্রেণীগুলো বিশ্লেষণ করি। মাছিগুলো অসাধারণ যান্ত্রিক বাহক। ওরা মল ও আবর্জনার ওপর বসে, তারপর আবার কাজের জায়গার ওপর বসে, খাওয়ার জন্য এনজাইম উবরে দেয় এবং সবকিছু দূষিত করে ভয়ঙ্কর হারে বংশবৃদ্ধি করে। তেলাপোকা গোপন অস্বাস্থ্যবোধের সূচক। ওরা আলো থেকে পালিয়ে যায়, ফ্রিজের মোটর বা বেসিনের ফাঁকের মতো আর্দ্র ও উষ্ণ পরিবেশে দ্রুত বাড়ে এবং সালমোনেলোসিস ও আমাশয়ের মতো রোগ বহন করে।
ইঁদুর ও ছুঁচু সম্ভবত সবচেয়ে বিপজ্জনক। এরা অসাধারণ অভিযোজন ক্ষমতা সম্পন্ন স্তন্যপায়ী, এমনকি বৈদ্যুতিক তারও কেটে ফেলতে পারে এবং নিজেদের মূত্রের মাধ্যমে লেপ্টোস্পাইরোসিসের মতো প্রাণঘাতী রোগ ছড়ায়। এছাড়াও আছে মাকড়সা, যাদের জাল ধুলো ও ছত্রাকের স্পোরের ফাঁদ হিসেবে কাজ করে, এবং পাখি, যাদের ক্ষয়কারী বিষ্ঠা ও পরজীবী যেমন কবুতরের টিক বাতাসের প্রবেশপথকে দূষিত করতে পারে। সবশেষে পোষা প্রাণী, আমরা যতই তাদের ভালোবাসি না কেন, কুকুর ও বিড়ালদের গায়ে লোম, রোগজীবাণু ও পরজীবী থাকে। খাদ্য প্রস্তুতকরণ এলাকায় পোষা প্রাণীর প্রবেশ আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। কিভাবে আমরা পোকামাকড়ের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করি? একটি সমন্বিত ব্যবস্থা, যাকে পেস্ট কন্ট্রোল বলা হয়, তার মাধ্যমে। নিষ্ক্রিয় প্রতিরক্ষা হল প্রতিটি প্রবেশপথে উপযুক্ত বাধা প্রয়োগ করা। সূক্ষ্ম জালে স্ক্রিন, দরজায় পিভিসি স্ট্রিপ, ফিটিংগুলো সিল করা। সক্রিয় প্রতিরক্ষা নির্দিষ্ট কিছু যন্ত্রের ওপর নির্ভর করে। উড়ন্ত পোকামাকড়ের জন্য আমরা ইউভি লাইট ফাঁদ ব্যবহার করি। তবে এখানে সতর্কতা অবলম্বন করা জরুরি। আমাদের স্টিকি প্লেট ফাঁদ ব্যবহার করতে হবে এবং বৈদ্যুতিক শক ফাঁদ নিষিদ্ধ করতে হবে, কারণ এগুলো পোকামাকড়কে আক্ষরিক অর্থে বিস্ফোরিত করে, যার ফলে দূষিত টুকরো কাজের পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। তেলাপোকা মতো হামাগুড়ি দেওয়া পোকামাকড়ের জন্য ফেরোমোন বা খাবার ব্যবহার করে আকর্ষণীয় ফাঁদ ব্যবহার করা হয়। কিন্তু স্বনিয়ন্ত্রণ ব্যবস্থার মূল বিষয় হল ট্রেসেবিলিটি বা অনুসরণযোগ্যতা। প্রতিটি স্টেশনের নির্দিষ্ট ও নম্বরযুক্ত অবস্থান নির্দেশ করে এমন একটি কোম্পানির লেআউট রাখা এবং নিয়মিত আপডেট করা বাধ্যতামূলক। এই ফাঁদগুলোর নিয়মিত পর্যবেক্ষণ আমাদের প্রবণতার গ্রাফ দেয়, যার ফলে আমরা এমন সময়ে ব্যবস্থা নিতে পারি যখন একটি মাত্র উপস্থিতি পুরোপুরি সংক্রমণে পরিণত হওয়ার আগেই। মনিটরিং ব্যর্থ হলে এবং আমরা যদি সক্রিয় সংক্রমণের মুখোমুখি হই, তখন কি করা উচিত? প্রথম এবং অপরিবর্তনীয় নিয়ম হল নিজে নিজে কোনো ব্যবস্থা নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সুপারমার্কেট থেকে ইনসেকটিসাইড স্প্রে কিনে পেশাদার রান্নাঘরে ছিটানো একটি অপরাধ, যা একটি জৈবিক ঝুঁকিকে গ্রাহকদের জন্য বিষাক্ত রাসায়নিক দূষণে পরিণত করে। একটি বিশেষায়িত পোকামাকড় নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা বাধ্যতামূলক। যখন পোকামাকড় নিয়ন্ত্রণকারী কর্মীরা বায়োসাইড রাসায়নিক ব্যবহার করে হস্তক্ষেপ করেন, তখন অভ্যন্তরীণ কর্মীদের কঠোর নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতে হবে। সমস্ত খাবার সিল করে রাখতে হবে বা সরিয়ে ফেলতে হবে। যন্ত্রপাতি এবং কাজের পৃষ্ঠগুলো সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে। হস্তক্ষেপ শেষ হলে যে কোনো উৎপাদন পুনরায় শুরু করার আগে স্থানগুলো ভালোভাবে বাতাস চলাচলের ব্যবস্থা করা এবং প্রতিটি উন্মুক্ত পৃষ্ঠকে বিশেষভাবে ও গভীরভাবে জীবাণুমুক্ত করা অত্যন্ত জরুরি, যাতে কোনো বিষাক্ত অবশিষ্টাংশ থাকলে তা দূর করা যায়। এবার পরিবেশগত কীটপতঙ্গ নিয়ে আলোচনা ছেড়ে চলুন এমন এক পরজীবীর দিকে মনোযোগ দিই যা কাঁচা মাছপ্রেমীদের আতঙ্কিত করে তোলে: অ্যানিসাকিস। অ্যানিসাকিস একটি নিমাটোড, অর্থাৎ এক ধরনের নলাকার কৃমি, যার জীবচক্র যেমন আকর্ষণীয় তেমনি বিপজ্জনক। এই পরজীবী ডিম সমুদ্র স্তন্যপায়ী প্রাণীদের মল দ্বারা মুক্ত জলরাশিকে ছড়িয়ে পড়ে, যারা এদের চূড়ান্ত আশ্রয়দাতা। সমুদ্রে ডিম ফুটে বের হয় এবং লাভা জন্ম নেয়, যেগুলো ক্রিল নামে পরিচিত ছোট ছোট ক্রাস্টেশিয়ান দ্বারা খেয়ে ফেলা হয়। এই ক্রাস্টেশিয়ানগুলোকে আবার খেয়ে ফেলে অ্যাঙ্কোভি, সার্ডিন, ম্যাকেরেল, সোর্ডফিশ এবং করেল মতো মাছ, যারা হয়ে ওঠে মধ্যবর্তী আশ্রয়দাতা। এই মাছগুলোর অন্ত্র এবং মাংসে লার্ভাগুলো বাসা বাঁধে। প্রাকৃতিক চক্রটি তখনই সম্পূর্ণ হতো যখন কোনো ডলফিন বা সিল সংক্রমিত মাছ খেয়ে নিত।
সমস্যা তখনই দেখা দেয় যখন দুর্ঘটনাবশত মানুষেরা হয়ে ওঠে এই পরজীবীর আশ্রয়দাতা। যদি আমরা সেই মাছ ধরে উপযুক্ত তাপীয় প্রক্রিয়া ছাড়াই খাই, তাহলে জীবিত লার্ভা সরাসরি আমাদের হজমতন্ত্রে প্রবেশ করে, যার ফলে গুরুতর অসুস্থতা দেখা দিতে পারে। জীবিত লার্ভা খেলে অ্যানিসাকিয়াসিস নামে একটি রোগ হয়। একবার মানব পেটে পৌঁছালে লার্ভাগুলো বেঁচে থাকার চেষ্টা করে পাকস্থলী বা অন্ত্রের মিউকোসা ছিদ্র করে। লক্ষণগুলো, যা খাবার খাওয়ার কয়েক ঘন্টা থেকে 2 দিনের মধ্যে দেখা দিতে পারে, এর মধ্যে রয়েছে তীব্র পেট ব্যথা, বমি ভাব, বমি, পেট ফোলা, ডায়রিয়া এবং মলে রক্তের উপস্থিতি। সবচেয়ে গুরুতর ক্ষেত্রে প্রদাহজনিত প্রতিক্রিয়ার কারণে সংক্রমিত অন্ত্রের অংশ অপসারণের জন্য জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হয়। আমরা কিভাবে নিজেদের রক্ষা করব? আইন কোনো ব্যতিক্রমের অনুমতি দেয় না। অ্যানিসাকিসকে মেরে ফেলার একমাত্র 2টি উপায় হল চরম তাপমাত্রা বা সম্পূর্ণ রান্না করা, যেখানে অন্তত 1 মিনিটের জন্য খাবারের কেন্দ্রে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিশ্চিত করতে হবে, অথবা গভীরভাবে ফ্রিজে রাখা। যদি কাঁচা বা মেরিনেট করা মাছ পরিবেশন করতে চান, তাহলে বাধ্যতামূলকভাবে সেটি -20 ডিগ্রি সেলসিয়াসে অন্তত 24 ঘন্টা অথবা -35 ডিগ্রিতে 15 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। এবং আমি একটি খুব বিপজ্জনক মিথ ভেঙে দিতে চাই। অ্যানিসাকিস অ্যাসিড পুরোপুরি সহ্য করতে পারে। লেবুর রস বা ভিনেগারে মেরিনেট করলে এই পরজীবী মারা যায় না। যে অ্যানকোভিগুলো ফ্রিজে রাখা হয়নি, সেগুলো মেরিনেট করে পরিবেশন করা একেবারে অপরাধমূলক বেপরোয়া কাজ। চলুন জীববিজ্ঞানের জগৎ ছেড়ে এবার রাসায়নিক বিপদের বিশাল অধ্যায় খুলে ফেলি। যে ব্যাকটেরিয়া 24 ঘন্টার মধ্যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস ঘটায়, তার থেকে আলাদা রাসায়নিক বিপদ হল এক নীরব ঘাতক, যা দীর্ঘমেয়াদে কাজ করে প্রায় লক্ষ অঙ্গে বায়ো অ্যাকিউমুলেশনের মাধ্যমে, ফলে দীর্ঘস্থায়ী বিষক্রিয়া, স্নায়বিক ক্ষতি বা টিউমার তৈরি হতে পারে। এই হুমকির উৎস অনেক ধরনের হতে পারে। এগুলো আসতে পারে প্রাথমিক কৃষি উৎপাদন থেকে, যেমন উদ্ভিদ সংরক্ষণ পণ্যের অবশিষ্টাংশ, কীটনাশক অথবা অবৈধভাবে ব্যবহৃত পশুচিকিৎসা অ্যান্টিবায়োটিকের মাধ্যমে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার সময় গুরুতর মানবিক ভুলের কারণেও হতে পারে, যার ফলে কাজের জায়গায় ডিটারজেন্ট বা জীবাণুনাশকের অবশিষ্টাংশ ছড়িয়ে পড়ে। এগুলো অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ব্যবহৃত বৈধ রাসায়নিক অ্যাডিটিভের অপব্যবহার থেকেও আসতে পারে। এর চেয়েও বেশি ছলনাময় হল সংস্পর্শে আসা উপকরণ থেকে রাসায়নিক স্থানান্তর, যাকে বলে অনুপযুক্ত প্যাকেজিং বা যন্ত্রপাতি। সবশেষে কিছু বিষাক্ত পদার্থ আছে যা বিপাকীয় প্রক্রিয়া ও রান্নার সময় তৈরি হয়, যেমন ব্যাকটেরিয়া টক্সিন, মাইকোপসিন, হিস্টামিন ও অ্যাক্রিলামাইড। এই ক্ষেত্রে সংবেদনশীল অর্গানোলেপটিক নিয়ন্ত্রণ ব্যর্থ হয়। রাসায়নিকভাবে বিষাক্ত খাবারও অনেক সময় একদম স্বাভাবিক স্বাদযুক্ত হয়। আমরা কিভাবে রান্নাঘরের ভেতরে এমন পদার্থ নিয়ন্ত্রণ করব, যেগুলো আমরা দেখতে বা ধ্যান নিতে পারি না? রাসায়নিক প্রতিরোধ পুরোপুরি প্রক্রিয়াগত কঠোরতা ও ট্রেসিবিলিটির ওপর নির্ভরশীল। প্রথম প্রতিরক্ষা হল ক্রয় বিভাগ। আমাদের কাঁচামাল সংগ্রহ করতে হবে শুধুমাত্র যোগ্য সরবরাহকারীদের কাছ থেকে, যারা আমাদেরকে কীটনাশক ও ওষুধের অবশিষ্টাংশের সর্বোচ্চ সীমা মেনে চলার বিষয়ে বিশ্লেষণাত্মক সার্টিফিকেট সরবরাহ করবে। দ্বিতীয় প্রতিরক্ষা হল কার্যকরী ডিটারজেন্টের সঠিক ও পদ্ধতিগত ব্যবহার। প্রযুক্তিগত শীটে নির্দেশিত অনুপাতে ডিটারজেন্ট মিশ্রণ এবং ভালোভাবে ধুয়ে ফেলা অত্যন্ত জরুরি, যাতে কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ গ্রাহকের প্লেটে না পৌঁছায়। তৃতীয় প্রতিরক্ষা হল উপাদান বিজ্ঞানের সাথে সম্পর্কিত।
শুধুমাত্র খাদ্য সংস্পর্শের জন্য উপযুক্ত এবং সার্টিফাইড যন্ত্রপাতি ও ফিল্ম ব্যবহার করতে হবে এবং ইউরোপীয় গ্লাস ও কাঁটা চামচের প্রতীক আছে কিনা তা সবসময় যাচাই করতে হবে। সবশেষে অ্যাডিটিভ ব্যবহারের কথা আসে। যদি রেসিপিতে সংরক্ষণকারী বা রঙিন উপাদান থাকে তাহলে সেগুলো অবশ্যই আইনি অনুমোদিত হতে হবে, নির্ভুল ওজন মাপে নিতে হবে এবং লেবেলে উল্লেখ করতে হবে যাতে ভোক্তাদের মধ্যে গুরুতর প্রতিক্রিয়া এড়ানো যায়। হিস্টামিন হল সেই নিখুঁত উদাহরণ যেখানে একটি জৈবিক ব্যর্থতা প্রাণঘাতী রাসায়নিক বিপদে পরিণত হয়। এটি এমন একটি অণু যা জীবিত মাছের মধ্যে স্বাভাবিকভাবে থাকে না। এটি তৈরি হয় যখন পচনশীল ব্যাকটেরিয়া টুনা, ম্যাকেরেল, অ্যানকোভি এবং সার্ডিনের মতো মাছের একটি অ্যামিনো অ্যাসিড হিস্টিডিনকে আক্রমণ করে। যদি ভোক্তা উচ্চমাত্রায় হিস্টামিন গ্রহণ করেন তাহলে তারা স্কম্ব্রয়েড সিন্ড্রোমে আক্রান্ত হন, যা খাবার খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ পায়। এর উপসর্গগুলো একটি তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়ার মতো মুখ ও গলা লাল হয়ে যাওয়া, দ্রুত হৃদস্পন্দন, প্রচণ্ড মাথা ব্যথা, ঘাম এবং পেশিতে টান। একজন খাদ্য প্রযুক্তিবিদের জন্য টুনার একটি টুকরোতে উচ্চমাত্রার হিস্টামিন পাওয়া মানে এটি অকাট্য ফরেনসিক প্রমাণ যে ঠান্ডা সংরক্ষণ চেইন ভেঙে গেছে। এর মানে মাছটি এমন তাপমাত্রার ওঠানামার মধ্যে দিয়ে গেছে যাতে ব্যাকটেরিয়া রাসায়নিকভাবে পচন শুরু করতে পেরেছে। এডেন যদি টুকরোটি এখনও দেখতে ও গন্ধে একেবারে টাটকা মনে হয়। আমরা কিভাবে হিস্টামিনের হুমকি থেকে নিজেদের রক্ষা করি? প্রতিরোধমূলক ব্যবস্থা একটি মাত্র স্তম্ভের ওপর নির্ভর করে, একেবারে এবং নিরবচ্ছিন্ন ঠান্ডা। আমাদের নিশ্চিত করতে হবে যে মাছরাত পণ্যের পুরো বাণিজ্যিক জীবনে শূন্যের কাছাকাছি তাপমাত্রায় ঠান্ডা সংরক্ষণ চেইন বজায় থাকে এবং এই প্রযুক্তিগত বিষয়ে সর্বোচ্চ মনোযোগ দাও। হিস্টামিন একটি তাপস্থিতিশীল অণু। এর মানে যদি তুমি মাছকে গরম পরিবেশে রেখে দাও এবং সেখানে হিস্টামিন তৈরি হয় তাহলে তুমি সেই টুনার টুকরো ঘন্টার পর ঘন্টা গ্রিল করলেও টক্সিন নষ্ট হবে না এবং গ্রাহক তবুও বিষক্রিয়ায় আক্রান্ত হবে। মাছজাত পণ্যকে কাজের টেবিলে ঘরের তাপমাত্রায় রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা ডায়নামিক অংশগ্রহণের নিয়ম প্রয়োগ করি। ফ্রিজ থেকে শুধুমাত্র বর্তমান অর্ডারের জন্য যতটুকু দরকার ততটুকুই বের করা হয় এবং দ্রুত কাজ করা হয়। এই ধরনের কাজের পদ্ধতি গ্রহণ করাই ফৌজদারি আইনের আওতায় আইনি ঝামেলা এড়ানোর একমাত্র উপায়। আমরা এই মডিউলের শেষ পর্যায়ে পৌঁছে গেছি যেখানে এমন একটি রাসায়নিক ঝুঁকি নিয়ে আলোচনা করব যা আমরা সরবরাহকারীদের কাছ থেকে কিনি না, বরং নিজেরাই তাপ ব্যবহার করে তৈরি করি, অ্যাক্রিলামাইড। এই অণুটি স্বাভাবিকভাবেই তৈরি হয় এমন খাবারে যেগুলোতে প্রচুর স্টার্চ এবং অ্যামিনো অ্যাসিড অ্যাসপারাজিন থাকে, যেমন আলু, বেক করা খাবার, রুটি এবং পিৎজা, যখন এগুলো 120 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে রান্না করা হয়। কারণ এটি মানুষের জন্য সম্ভাব্য কার্সিনোজেন হিসেবে চিহ্নিত হয়েছে, তাই ইউরোপীয় ইউনিয়ন 2017 সালের 258 নম্বর বিধিমালার মাধ্যমে আমাদের জন্য বাধ্যতামূলক ঝুঁকি কমানোর কিছু নিয়ম চালু করেছে। আমাদের অস্ত্র কি কি? আলুর ক্ষেত্রে আমাদের অবশ্যই খুব ঠান্ডা জায়গায় সংরক্ষণ এড়াতে হবে। 6 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখতে হবে যাতে স্টার্চ প্রিকারসার সুগারে রূপান্তরিত না হয়। ভাজার আগে আমাদের অবশ্যই আলুগুলো ধুয়ে নিতে হবে বা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে উপরের স্টার্চ দূর হয়। রান্নার সময় তেলের তাপমাত্রা অবশ্যই 175 ডিগ্রির নিচে রাখা অত্যন্ত জরুরি। আমাদের গবেষণার লক্ষ্য হওয়া উচিত পণ্যের সোনালি রং, অতিরিক্ত বাদামি বা পোড়া অংশ সতর্কতার সাথে এড়ানো।
এই ষোড়শ এবং শেষ স্লাইডটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি টক্সিকোলজিক্যাল কেমিস্ট্রির একটি জটিল ধারণাকে তাৎক্ষণিক এবং স্পষ্ট ভিজুয়াল প্যারামিটারে রূপান্তরিত করে। এখানে আমরা ইউরোপের নির্ধারিত অ্যাক্রিলামাইড সংক্রান্ত নিয়মের বাস্তব প্রয়োগ দেখতে পাচ্ছি। বাঁদিকে আপনি আলু ভাজার জন্য রেফারেন্স রঙের স্কেল দেখতে পাচ্ছেন। ডান দিকে সেটা টোস্ট এবং বেক করা পণ্যের জন্য। পেশাদার হিসেবে এই নির্দিষ্ট রাসায়নিক ঝুঁকির জন্য আপনার পরিমাপের যন্ত্র হল চোখ। মেইলার্ড বিক্রিয়া যদি অতিরিক্ত উচ্চ তাপমাত্রা বা খুব বেশি সময় ধরে চালানো হয়, তাহলে সেটি বাদামি বা কালচে রং তৈরি করে, যেটা লালক্স দিয়ে চিহ্নিত। আমি আপনাদের দৃষ্টিভঙ্গি বদলাতে অনুরোধ করছি। ওই রংটা ক্রিস্পিনেস বা গ্রামীণ স্বাদের প্রতীক নয়। এটি দৃশ্যমান বিষাক্ততার প্রতীক। এটি একটি কার্সিনোজেনিক প্রক্রিয়ার রাসায়নিক দূষকের গঠনের প্রমাণিত প্রমাণ। একটি পণ্য পরিবেশন করা যা লাল অঞ্চলে পড়ে, মানে স্পষ্টভাবে উৎপাদনের সঠিক নিয়ম এবং আইনি ঝুঁকি কমানোর ব্যবস্থা লঙ্ঘন করা। তোমার কার্যকরী লক্ষ্য সবসময় হওয়া উচিত নিখুঁত সোনালি রং, অর্থাৎ সবুজ টিক চিহ্ন দিয়ে চিহ্নিত নিরাপদ সীমার মধ্যে থাকা। এই গুরুত্বপূর্ণ ভিজুয়াল নিয়মের মাধ্যমে আমরা আমাদের জৈবিক ও রাসায়নিক ঝুঁকি নিয়ে আলোচনা শেষ করছি। আমরা ব্যাকটেরিয়া, স্পোর ও ভাইরাসের ক্ষুদ্র জগত, ভারী ধাতু ও কীটনাশকের লুকানো রসায়ন এবং এমনকি আমাদের রান্নার প্রক্রিয়ায় সরাসরি উৎপন্ন টক্সিন পর্যন্ত অতিক্রম করেছি। আমি আশা করি এই পর্যন্ত প্রশিক্ষণের ঘণ্টাগুলো শুধু কি করতে হবে তা নয়, বরং এর পেছনের প্রযুক্তিগত ও আইনি কারণগুলো পরিষ্কার করেছে। এই বিপদগুলোর অনেকটাই অদৃশ্য, কিন্তু আমি যে পদ্ধতিগুলো বর্ণনা করেছি সেগুলো নিয়মিতভাবে প্রয়োগ করলে কার্যকর ঢাল হিসেবে কাজ করে। পরবর্তী ভিডিওতে আমরা বিপদের বিশ্লেষণ সম্পূর্ণ করব, শারীরিক ঝুঁকি এবং অ্যালার্জেনের সংবেদনশীল ও প্রাণঘাতী জগৎ নিয়ে। তারপর আমরা কার্যকরভাবে গম্প ও গেপের প্রয়োজনীয়তার জগতে প্রবেশ করব। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।